তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। করোনা ভাইরাসের এই মহামারীর মাঝে দেশব্যাপী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের এই কষ্টের মধ্যে তোমরা সকলে নিরাপদে আছো এই আশা ব্যক্ত করছি। মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের A2Y প্রজেক্ট এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই ফেসবুক লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইদুজ্জামান খান, জুনিয়র ইনস্ট্রাক্টর টেক। আমি এখন ষষ্ঠ পর্ব সিরামিক টেকনোলজির ইনসুলেটর, স্যানিটারি এবং টাইলস ওয়ার বিষয়ের উপর পাঠদান করার আশা ব্যক্ত করছি। আজকে আমরা পড়ব আমাদের সিলেবাসের তৃতীয় অধ্যায়, অর্থাৎ ইলেকট্রিক্যাল পোর্সিলিনের উৎপাদন কৌশল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে ইলেকট্রিক্যাল পোর্সিলিনের উপর বিস্তারিত জেনেছি। আজকের এই পাঠদান শেষে তোমরা যে বিষয় জানতে পারবে তা হলো ইলেকট্রিক্যাল পোর্সিলিন ইনসুলেটরের উৎপাদন পদ্ধতিগুলোর নাম, জিগারিং প্রসেসে ইলেকট্রিক্যাল পোর্সিলিন ইনসুলেটর তৈরি করার জন্য কিভাবে কিলার রুল প্রস্তুত করতে হয় সেই সম্বন্ধে আমরা জানব। আমরা আরও জানব জিগারিং প্রসেসে কিভাবে ইলেকট্রিক্যাল পোর্সিলিন ইনসুলেটর তৈরি করা হয়, প্রেসিং পদ্ধতিতে ইলেকট্রিক্যাল পোর্সিলিন কিভাবে উৎপাদন করা হয় তার কলা কৌশল সম্বন্ধে আমরা জানব, এবং ইলেকট্রিক্যাল পোর্সিলিন ইনসুলেটরের ড্রাইং, গ্লেজিং এবং ফায়ারিং পদ্ধতি বর্ণনা পদ্ধতি জানব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো কয়েকটি ইলেকট্রিক্যাল পোর্সিলিনের চিত্র দেওয়া আছে। আমরা গত ক্লাসে ইনসুলেটরের প্রকারভেদগুলো জেনেছি। সেখানে আমরা এই ছবিগুলো ভিন্ন ভিন্ন প্রকারভেদের মধ্যে দেখেছি। আমরা কিন্তু জেনে আসছি যে পোর্সিলিন মূলত দুই প্রকার, একটি হাই ভোল্টেজ, অন্যটি লো ভোল্টেজ পোর্সিলিন। এছাড়া আরও তিন ধরনের ইনসুলেটর সম্বন্ধে আমরা জেনেছি, তাহলে পিন ইনসুলেটর, শ্যাকল ইনসুলেটর এবং ডিশ ইনসুলেটর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইলেকট্রিক্যাল পোর্সিলিন উৎপাদনের পদ্ধতিগুলোর নাম। সাধারণত দুটি পদ্ধতিতে ইলেকট্রিক্যাল পোর্সিলিন ইনসুলেটর তৈরি করা হয়, তার মধ্যে জিগারিং প্রসেস এবং প্রেসিং প্রসেস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুইটি পদ্ধতির সম্বন্ধে তোমাদের পূর্বে ধারণা দেওয়া আছে। তবে এখানে ইলেকট্রিক্যাল পোর্সিলিন ইনসুলেটরের জন্য কিছু ব্যতিক্রম আছে, যা আমরা আজকে জানার চেষ্টা করব। তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে। আশা করি তোমরা এই পাঠদান শেষে উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা জেনে নেই আমরা ইলেকট্রিক্যাল ইনসুলেটর তৈরি করার জন্য যে কিলার রুল প্রয়োজন হয় সেই কিলার রুলটা কীভাবে প্রস্তুত করতে হয়। প্রথমে জিগারিং প্রসেসে ইলেকট্রিক্যাল পোর্সিলিন ইনসুলেটর তৈরির জন্য কিলার রুল প্রস্তুত করে নিতে হয় নির্দিষ্ট কাঁচামাল দ্বারা, অর্থাৎ আমরা সিরামিকের যে সমস্ত কাঁচামাল ব্যবহার করি, যেমন ক্লে, ফেসপার, কোয়ার্টস, এই সমস্ত কাঁচামাল দ্বারা আমরা বল মিলে গ্রাইন্ডিং করে বডি স্লিপ প্রস্তুত করি। সেই বডি স্লিপকে আমরা পর্যায়ক্রমে ম্যাগনেটিক সেপারেটিং করি, স্ক্রিনিং করি, করার পরে আমরা সেটাকে ফিল্টার প্রেসে নিয়ে ফিল্টার কেক তৈরি করি। ফিল্টার কেক তৈরি করার পরে সেই ফিল্টার কেকে ডিয়ারিং পাগ মিলের সহায়তায় আমরা কিলার রুল প্রস্তুত করি। ডিয়ারিং পাগ মিল হলো একটি সিলিন্ডার বা ব্যারেল শেপ টু ডায়ের সমন্বয়ে গঠিত মেশিন। সিলিন্ডারের এক প্রান্তে হপার থাকে এবং অপর প্রান্তে একটি ডাই থাকে। এই হপারের মধ্যে মূলত ফিল্টার কেক বডি চার্জ করা হয় এবং তা মেশিনের শেপের সাহায্যে দলিত মলিত করে সমস্ত বডির মধ্যে পানিকে মিশানো হয়। অর্থাৎ আমরা যে ফিল্টার পেস্টে ফিল্টার কেকটা পেয়ে থাকি, সেই ফিল্টার কেককে আমরা ডিয়ারিং পাগ মিলের হপারের মধ্যে চার্জ করি। এরপর মেশিনের অভ্যন্তরে একটি লম্বা শেপ থাকে। এই শেপটার সাথে কতগুলো ব্লেড থাকে। যখন মেশিনকে বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে চালানো হয়, তখন সেই ফিল্টার কেকটাকে ওই শেপ
ব্লেডের সাহায্যে দলিত মলিত করে, ফলে সমস্ত বডির মধ্যে পানিগুলো সমভাবে মিশে যায়। তারপর ডিয়ারিং পাক মিলের সামনের যে অংশ থাকে সেটা ডাই বলে। এই ডায়ের বিভিন্ন ব্যাসের হয়ে থাকে। আমি কি সাইজে ক্লিয়ার রোল প্রস্তুত করব, সেই সাইজে যদি ডাই আমরা স্থাপন করে থাকি তাহলে সেই ডাইয়ের মাধ্যমে আমার কাঙ্ক্ষিত মানের ক্লিয়ার রোল বাইর করে হবে। জিগারিং প্রসেস যে ইলেকট্রিক্যাল পোর্সিলিন উৎপাদনের এখানে একটি ফ্লো চার্ট দেওয়া আছে। এই ফ্লো চার্টের বাইরেও আরো কিছু অংশ আছে। আমি এখানে একটা দ্রব্য উৎপাদন করার জন্য যে সমস্ত অংশগুলো অবশ্যই অপরিহার্য এখানে ফ্লো চার্টে সেই অংশগুলো দেওয়া হয়েছে। প্রথমে দেখো বলা আছে প্রি ক্লিন প্রসেস, অর্থাৎ আমি ক্লিনে দ্রব্য দেওয়ার আগ পর্যন্ত আমার কী কী কার্যপ্রণালী সম্পন্ন করা হয়। দেখো প্রথমে বলা আছে ওয়েটিং, অর্থাৎ আমরা নির্দিষ্ট কাঁচামালকে ওজন করব। ওজন করার পরে সেই কাঁচামালগুলোকে আমরা বল মিলের সাহায্যে গ্রাইন্ডিং প্রক্রিয়া সম্পন্ন করব। বল মিলের নির্দিষ্ট সময় গ্রাইন্ডিং করার পর ব্লাঞ্জিং করব, অর্থাৎ বল মিলে যখন আমার স্লিপ প্রিপেয়ার হয়ে যায়, প্রস্তুত হয়ে যায়, তারপর ওই স্লিপটাকে আমরা ব্লাঞ্জারের মধ্যে ডিসচার্জ করি। ব্লাঞ্জার ডিসচার্জ করার পরে এই ব্লাঞ্জারের মধ্যস্থিত স্লিপের অপদ্রব্যগুলো আমরা দূরীকরণ করার জন্য ভাইব্রেটিং স্ক্রিনিং প্রসেস অবলম্বন করি এবং ম্যাগনেটিক সেপারেটর প্রক্রিয়া অবলম্বন করি। এরপরে আমরা সেই স্লিপগুলোকে একটি হাইড্রোলিক পাম্প মেশিনের সাহায্যে ফিল্টার প্রেসে নিয়ে যাই। ফিল্টার প্রেসে একটি নির্দিষ্ট চাপে প্রেস করে আমরা কঠিন এবং তরলকে এখানে আলাদাকরণ করি। দেন এখানে একটি ফিল্টার কেক প্রস্তুত হয়। এই ফিল্টার কেককে আমরা পরবর্তীতে ডিয়ারিং পাক মিলের সাহায্যে পাকিং করি, অর্থাৎ এখানে সমস্ত বডির মধ্যে পানিকে সমভাবে মিশিয়ে দিই। মিশিয়ে দেওয়ার ফলে আমরা এখান থেকে ক্লিয়ার রোল প্রস্তুত করি। এই ক্লিয়ার রোলটাকে আমরা পরে একটি ড্রায়ারে নিয়ে এখান থেকে অতিরিক্ত পরিমাণ পানিকে অপসারিত করি। এরপর আমরা এখানে সিএনসি মেশিনের সাহায্যে আকার দিয়ে থাকি। আমরা পরবর্তীতে আকার প্রক্রিয়াটা একটু ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করব। আকার প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে দেন আমরা সে দ্রব্যকে ড্রায়ারের সাহায্যে ড্রাইং সম্পন্ন করে শুষ্ককরণ করে থাকি। তারপর আমরা সেই ড্রাইংকৃত দ্রব্যটাকে অনাকাঙ্ক্ষিত কোনো অংশ থাকলে সেটাকে মসৃণ করার জন্য ফিনিশিং করে থাকি। দেন আমরা সেই দ্রব্যে গ্লেজ প্রয়োগ করি। গ্লেজ প্রয়োগ করার পর আমরা সেটাকে ডিপিং প্রসেস গ্লেজ প্রয়োগ করি। তারপর ডেকোরেশনের প্রয়োজন হলে আমরা ডেকোরেশন করি। এরপরে আমার ফায়ারিং প্রসেস। প্রথমে আমরা ক্লিনের মধ্যে সেই প্রোডাক্টগুলোকে লোডিং করি, নির্দিষ্ট তাপে পোড়ানোর পরে সেটাকে আমরা ক্লিন থেকে আনলোডিং করে থাকি। তারপরে আমরা প্রোডাক্টগুলোকে শর্টিং করে থাকি, অর্থাৎ বিভিন্ন গ্রেডে ভাগ করে থাকি। তারপরে কাটিং এবং গ্রাইন্ডিং করে থাকি, অর্থাৎ কোনো প্রোডাক্ট যদি আবার পুনরায় ইউজ করার প্রয়োজন হয়, অর্থাৎ ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি থাকলে সেটাকে আমরা যন্ত্রের সাহায্যে কেটে পরবর্তী মসৃণ করে সেটাকে আমরা শর্টিং করে থাকি। তারপর আমরা এখানে বিভিন্ন ধরনের কোয়ালিটি মেনটেন করি, অর্থাৎ বিভিন্ন ধরনের টেস্ট করে থাকি। তারপরে আমরা ইনসুলেটরগুলোকে অ্যাসেম্বলি অর্থাৎ সংযুক্ত দিয়ে থাকি। তারপর আমরা নিয়মিত যে সমস্ত টেস্ট আছে সেগুলো আমরা করে থাকি। তারপর দ্রব্যকে আমরা ফাইনাল ইন্সপেকশন করি, দেখুন আমার দ্রব্যটা কতটুকু ব্যবহার উপযোগী হয়েছে। তারপর প্যাকিং করে আমরা বাজারজাতকরণ করে থাকি। শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো আমার এই ফ্লো চার্টের সংক্ষেপে এখানে কিছু বর্ণনা বলা আছে। প্রথমে বলা হয়েছে যে র মেটেরিয়ালস, আমরা কী কী র মেটেরিয়ালস একটি ইলেকট্রিক্যাল ইনসুলেটর তৈরির জন্য ব্যবহার করে থাকি। চায়না কিলে, ফেলসপার, কোয়ার্টজ, অ্যালুমিনা। এই কাঁচামালগুলোকে আমরা আনুপাতিক হারে ওজন করে বল মিলের মধ্যে আমরা স্লারি অর্থাৎ স্লিপ প্রস্তুত করে থাকি। সেই স্লিপগুলোকে আমরা পরবর্তীতে স্ক্রিনিং ম্যাগনেটিক সেপারেটর ফিল্টার প্রেসে নিয়ে ফিল্টার কেক তৈরি করি। এই স্লিপগুলোকে আমরা হাইড্রোলিক পাম্পের মাধ্যমে ফিল্টার প্রেসের মধ্যে প্রবেশ করি। এখানে প্রায় 250 থেকে 300 কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে প্রেশার অর্থাৎ চাপ প্রদান করে কঠিন এবং তরলকে সেপারেশন করা হয়। এরপর আমরা এই ফিল্টার প্রেসে ফিল্টার কেক সংগ্রহ করে থাকি। এরপরে আমরা সেই ফিল্টার কেকে পাক মিলে নিয়ে যাই। আমরা পাক মিলে নিয়ে যাই। পাক মিলে আমরা
সাধারণত একটা নির্দিষ্ট প্রেসার দিয়ে ক্লিয়ার রুল তৈরি করি। এই ক্লিয়ার রুলটাকে আমরা পরবর্তীতে একটি ইলেকট্রিক্যাল ডায়ারে নিয়ে নির্দিষ্ট তাপে এটাকে আমরা ড্রাইং সম্পন্ন করি। এই ক্লিয়ার রুলের প্রায় 16 থেকে 17% ময়েশ্চার থাকা আবশ্যক। এরপর সেই ক্লিয়ার রুলের হার্ডনেস নির্ণয় করার জন্য আমরা পিনোটোমিটার ব্যবহার করে থাকি, যে তার হার্ডনেস সাধারণত কত থাকে। এরপরে আমরা সেই ক্লিয়ার রুলটা দিয়ে আমরা আকার দিয়ে থাকি। সাধারণত কম্পিউটারাইজড নিউমেরিক্যাল কন্ট্রোল অর্থাৎ সিএনসি মেশিনের সাহায্যে আমরা সাধারণত একটা নির্দিষ্ট শেপের দ্রব্যের আকার প্রদান করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো কিভাবে আমরা দ্রব্য তৈরি করি তার একটি ডায়াগ্রাম দেখানো আছে। যে প্রথমে এখানে কাঁচামালগুলোকে আমরা কনভেয়ার বেল্টের মাধ্যমে নিয়ে এসে এখানে বল মিলের মধ্যে দেই। বল মিলের নির্দিষ্ট সময় ঘূর্ণন করার পরে আমরা প্লাঞ্জারের মধ্যে স্লিপগুলোকে নিয়ে আসি। এরপরে সেই নির্দিষ্ট নিয়ম অনুযায়ী স্লিপগুলোকে আমরা প্রিপারেশন করে অর্থাৎ স্ক্রিনিং ম্যাগনেটিক সেপারেটর করে আমরা প্লাঞ্জারে নিয়ে আসি। এখান থেকে আমরা সেটাকে একটা হাইড্রোলিক পাম্প মেশিন দিয়ে ফিল্টার মেশিন নিয়ে আসি। এখানে ফিল্টার কেক তৈরি হওয়ার পরে আমরা পাক মিলে নিয়ে আসে ক্লিয়ার রোল প্রস্তুত করি। সেই ক্লিয়ার রোলটাকে আমরা এখানে মলিত করে আমরা মোল্ডিং অর্থাৎ এখানে সিএনসি মেশিনের মধ্যে নিয়ে আসি। এখানে 2টা মোল্ডিং মেশিন দেওয়া আছে। এখানে আমরা সাধারণত ইনসুলেটর আকার প্রদান করে থাকি। এরপর সেই ইনসুলেটরগুলো আমরা এখানে ড্রাইং করি অর্থাৎ নির্দিষ্ট তাপে এটাকে শুকানোর পরে ক্লিনের মধ্যে আমরা এটাকে ফায়ারিং করে থাকি। শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো কিভাবে দ্রব্য আকার দেওয়া হয় তার উপর আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করেছি। তা হলো, প্রথমে পাগ মিল হতে প্রাপ্ত ক্লিয়ার রুলকে মোল্ডিং যন্ত্রে পাঠানো হয়। নির্দিষ্ট টাইপের ইনসুলেটরের জন্য নির্দিষ্ট মোল্ডিং ডাইস ব্যবহার করা হয়। ক্লিয়ার রুলকে মোল্ডিং যন্ত্রের সাহায্যে মাপ ও ডিজাইন অনুযায়ী কেটে নির্দিষ্ট টাইপের ইনসুলেটর তৈরি করা হয়ে থাকে। অর্থাৎ আমরা যে পাগ মিল থেকে ক্লিয়ার রুলটা পেয়ে থাকি, সেই ক্লিয়ার রুলটাকে প্রথমে আমরা একটা মোল্ডিং যন্ত্রের মধ্যে পাঠাই, অর্থাৎ একটা বক্সের মধ্যে আমরা ক্লিয়ার রুলটাকে স্থাপন করি। এরপর নির্দিষ্ট টাইপের ইনসুলেটর তৈরি করার জন্য সেই মোল্ডিং ডাইস আমরা যে ব্যবহার করে থাকি, নির্দিষ্ট মোল্ডিং ডাইস ব্যবহার করে থাকি। ক্লিয়ার রুলকে মোল্ডিং যন্ত্রের সাহায্যে নির্দিষ্ট মাপ এবং নির্দিষ্ট ডিজাইন অনুযায়ী এরপর কেটে আমরা ইনসুলেটর তৈরি করে থাকি। এরপর আমরা দ্রব্য ফর্মিং হওয়ার পরে সেটাকে আমরা ডায়ারে নিয়ে যাই। ডায়ারে আমরা একটা নির্দিষ্ট তাপমাত্রায় ড্রাইং সম্পন্ন করে থাকি। তার টেম্পারেচার থাকে 140 ডিগ্রি সেলসিয়াস। এখানে দ্রব্য ময়েশ্চার দূর করার পরে 0.1% থেকে 0.4% পর্যন্ত এখানে ময়েশ্চার দূর করা হয়ে থাকে। ড্রাইং সম্পন্ন হওয়ার পরে সেই দ্রব্যটাকে আমরা সরাসরি গ্লেজিং সেকশন নিয়ে যাই। সেখানে ইনসুলেটর আমরা ডিপিং প্রসেসে গ্লেজ করে ফেলে থাকি। তবে ইনসুলেটরের উপরে এবং নিচে অর্থাৎ টপ এবং বটমে সাধারণত স্প্রিং প্রসেসে গ্লেজ করা হয়ে থাকে। গ্লেজ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে সেই দ্রব্যটাকে আমরা ক্লিনে নিয়ে যাই। আমরা সাধারণত শাটেল ক্লিন অথবা টানেল ক্লিনে এই ইনসুলেটরগুলোকে গ্লোস্ট ফায়ারিং করে থাকি। আমরা সাধারণত আমাদের দেশে দ্রব্য ফায়ারিং করার জন্য ডিজেল এবং প্রোপেন গ্যাস ব্যবহার করে থাকি। এই ক্লিনের ম্যাক্সিমাম টেম্পারেচার রাখা হয় 1235 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ফায়ারিং সার্কেল প্রায় 24 ঘন্টা, অর্থাৎ প্রায় 24 ঘন্টা দ্রব্যকে আমরা ক্লিনে ফায়ারিং করে থাকি। এর সিঙ্কেজ থাকে 11 থেকে 14%। দ্রব্য ফায়ারিং হওয়ার পরে সেই দ্রব্যকে সাধারণত বিভিন্ন মেশিন ব্যবহার করে নির্দিষ্ট সাইজ অনুযায়ী কাটা হয়। নির্দিষ্ট সাইজ অনুযায়ী কাটার পরে ওই কাটিংকৃত অংশ ধারালো বা মসৃণ থাকে। সেই অংশকে আমরা পরবর্তীতে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে গ্রাইন্ডিং বা মসৃণকরণ করে থাকি।
অ্যাসেম্বলি, এটি কিন্তু আমাদের ইনসুলেটর ম্যানুফ্যাকচারের সাথে সরাসরি সম্পৃক্ত নয়। তথাপি যেহেতু ইনসুলেটরটা আমরা তৈরি করি মূলত বৈদ্যুতিক কাজের ব্যবহারের জন্য, শুধু ইনসুলেটর কিন্তু বৈদ্যুতিক কাজ আমরা ব্যবহার করতে পারি না, এর সাথে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিভাইস সংযুক্ত করতে হয়। এই সিরামিকের তৈরিকৃত ইনসুলেটরের সাথে বিভিন্ন ধরনের মেটাল বা সিমেন্টের বা অন্যান্য ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ডিভাইসগুলোকে সংযুক্ত করার প্রক্রিয়াকে আমরা অ্যাসেম্বলি বলে থাকি। অর্থাৎ এই ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ডিভাইসগুলো সংযুক্ত করতে না পারলে না করা হলে এই ইনসুলেটরগুলোকে আমরা বৈদ্যুতিক সংযোগের কাজে ব্যবহার করতে পারি না। এজন্য আমরা সাধারণত মেটাল পার্টস এবং সিমেন্ট ইনজেকশন প্রসেস এর সাথে আমরা বিভিন্ন মেটাল এবং অন্যান্য ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক পার্ট সংযুক্ত করে অ্যাসেম্বলি প্রক্রিয়াটা সম্পন্ন করে থাকি। অ্যাসেম্বলি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে আমরা আমাদের এই উৎপাদিত ইলেকট্রিক্যাল ইনসুলেটর পোর্সিলিনের কিছু টেস্ট করে থাকি। তার মধ্যে একটি টেস্ট হলো বেন্ডিং টেস্ট, অর্থাৎ আমি যে দ্রব্যটা তৈরি করা হলো তার কতটুকু ভাঙন রোধ ক্ষমতা আছে সেটা টেস্ট করতে হবে, কতটুকু চাপ সহ্য করতে পারবে তার একটি টেস্ট করতে হয়, এবং একটি নির্দিষ্ট তাপমাত্রা যখন প্রবাহিত হবে সেই তাপের ফলে ওই প্রোডাক্ট কতটুকু টান শক্তি সহনীয় থাকে সে টেনসিল স্ট্রেন্থ টেস্ট করা হয়, এবং আমরা আমাদের প্রস্তুতকৃত ইলেকট্রিক্যাল পোর্সিলিন কতটুকু ভোল্টেজ লোড নিতে পারবে তার টেস্ট করা হয়। এইবার কোয়ালিটি কন্ট্রোল অর্থাৎ মান নিয়ন্ত্রণ করা হয়। মান নিয়ন্ত্রণ সাধারণত আমার প্রস্তুতকৃত বডি স্লিপ, গ্লেজ স্লিপ এবং প্রোডাক্টের কিছু মান নিয়ন্ত্রণ করা হয়। এখানে প্রথমে বলা হয়েছে যে গ্লেজ স্লিপের ভিসকোসিটি তার মান কত, সেই রেঞ্জ অনুযায়ী এই গ্লেজের সান্দ্রতার পরিমাণ নির্ধারণ করা হয়। আমরা যে বডি প্রস্তুত করি সেই বডির শক্ততা কতটুকু, অর্থাৎ আমরা আগে জেনে আসছি পিনোটোমিটারের সাহায্যে তার হার্ডনেস টেস্ট করা হয়। বডির সিঙ্কেজ কতটুকু হবে সেটা গ্রিন অবস্থায় কতটুকু সংকোচন করবে এবং পুরানোর উপর কতটুকু সংকোচন করবে তার টেস্ট করা হয়। ইনসুলেটরের আমরা কাটার পরে তার গুণগত মান ঠিক থাকে কিনা সেটাকে আমরা কোয়ালিটি কন্ট্রোল করে থাকি। আমরা যে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ডিভাইস ইলেকট্রিক্যাল পোর্সিলিনের সাথে সংযুক্ত করি সেই অ্যাসেম্বলি প্রসেসের কোয়ালিটি কন্ট্রোল করে থাকি। পুরানোর বডির কতটুকু লোড নিতে পারে তা টেস্ট করতে পারে। এই সমস্ত কোয়ালিটি কন্ট্রোল সম্পন্ন হওয়ার পরে আমরা প্রোডাক্টগুলোকে ফাইনাল ইন্সপেকশনে পাঠাই। এবার ফাইনাল ইন্সপেকশন অর্থাৎ আমার দ্রব্য যদি গুণগত মান ভালো হয় বা ত্রুটিযুক্ত হয় এগুলি সব কিছু আমরা যাচাই বাছাই করব। যাচাই বাছাই করার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলোকে এক ধরনের গ্রেডিংয়ে রাখবো এবং ত্রুটিযুক্ত প্রোডাক্টগুলোকে অন্য একটি গ্রেডে ভাগ করব। এরপর আমার কাঙ্ক্ষিত দ্রব্যগুলোকে আমরা ওয়ারহাউস ডিপার্টমেন্টে নিয়ে প্যাকিং করব। প্যাকিং করার পরে এটা সাধারণত কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমরা এই প্যাকিংগুলো করে থাকি। প্যাকিং সম্পন্ন হওয়ার পরে প্রোডাক্টগুলোকে আমরা ডিসপ্যাচে কাস্টমারের কাছে পৌঁছিয়ে দিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে একটি ছোট একটা ভিডিও আপলোড করেছি যে সাধারণত সিএনসি মেশিনের সাহায্যে কীভাবে সেন্সরের মাধ্যমে ইলেকট্রিক্যাল ইনসুলেটর আকৃতি প্রদান করা হয় তার একটি ভিডিও এখানে আমরা দেখব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে ভিডিওটি। দেখো, আমরা একটি মোল্ডের মধ্যে আমার কাঙ্ক্ষিত কিলের রোলটা দিয়েছি। এবার সিএনসি মেশিনের সাহায্যে
এই ক্লিয়ার রোলটাকে একটি নির্দিষ্ট মাপ অনুযায়ী কেটে নিচ্ছে। আর এই মেশিনটাকে কন্ট্রোলিং করতেছে কিছু সেন্সরের মাধ্যমে। এই লম্বা যেটা রশির মতো টেনে বের করছে, এটা কিন্তু মূলত আমার ক্লিয়ার রোলের কাটিংকৃত অংশ। এবার দেখো আমার মেশিনটি, এই সিএনসি মেশিন এখানে একটা নির্দিষ্ট পুরুত্বে এখানে কেটে নিচ্ছে, অর্থাৎ আমার প্রোডাক্টের সাইজ কীরকম হবে তার উপরে বেস করে এই মেশিন এখানে কেটে নিচ্ছে। এটা কিন্তু জিগারিং প্রসেস। প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা কিন্তু ক্লিয়ার রোল প্রস্তুত করি জিগারিং প্রসেসে। শুধু ডিফারেন্সটা এখানে হলো যে আমরা এই ক্লিয়ার রোলটাকে একটি কাঙ্ক্ষিত মানের মোল্ডের মধ্যে আগে এটাকে সেট করেছি, এরপর এটা আমরা একটি সিএনসি মেশিনের মাধ্যমে নির্দিষ্ট পুরুত্বে আমরা ক্লিয়ার রোলটাকে কেটে নিচ্ছি। দেখো এখানে একটি পিন টাইপ ইনসুলেটর তৈরি করতেছে। এভাবে নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে বিভিন্ন ধরনের ডিস্ক তৈরি করতেছে। যখন ডিস্কগুলো তৈরি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে, একটি শেষ হওয়ার পরে অন্যটি ডিস্কে চলে যাচ্ছে এবং একটি থেকে আরেকটার পুরুত্ব কতটুকু হবে সেটা কিন্তু একটি সেন্সর নির্ধারণ করে দিচ্ছে। অর্থাৎ পুরো প্রক্রিয়াটা একটি কম্পিউটারের মাধ্যমে সেটিং করা হয় এবং মেশিনটা একটি নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর আমার এই ক্লিয়ার রোলটাকে কেটে দিচ্ছে। যখন পুরো কাটার প্রক্রিয়া সম্পন্ন হয়ে যায়, দেন এই কাটিংকৃত প্রোডাক্টগুলোকে আমরা যে ডিস্ক বা মোল্ডের ডাইসের মধ্যে বসেছে সেখান থেকে বের করে এরপর ডায়ারে পাঠানো হয়। ডায়ারে নির্দিষ্ট তাপমাত্রা শুকানোর পরে অন্যান্য কাজের জন্য। এই হলো আমার ভিডিওটি, যে কীভাবে আমরা একটি ইনসুলেটর সিএনসি মেশিনের সাহায্যে তৈরি করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু পূর্বে জেনে এসেছি মূলত দুইটি প্রসেসে আমরা ইলেকট্রিক্যাল পোর্সিলিন তৈরি করে থাকি। এতক্ষণ আমরা জেনে আসলাম জিগারিং প্রসেসে কীভাবে ইলেকট্রিক্যাল পোর্সিলিন তৈরি করা হয়। এবার আমি সংক্ষেপে এখানে প্রেসিং প্রসেসে ইলেকট্রিক্যাল পোর্সিলিন উৎপাদনের কিছু উৎপাদন প্রক্রিয়া ফ্লোচার্টের সাহায্যে বলার আশা ব্যক্ত করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু পূর্বের ক্লাসে আমরা টাইলসের ম্যানুফ্যাকচারিং প্রসেস সম্বন্ধে জেনে আসছি। সে টাইলস কিন্তু আমরা প্রেসিং প্রসেসে তৈরি করেছিলাম। তার ফ্লোচার্টের কিছু অংশ এখানে আমরা নিয়ে এসেছি। দেখো, প্রথমে আমার কাঁচামাল নেওয়া হয়। এই কাঁচামালগুলো হলো ক্লে, ফেলসপার, কোয়ার্টজ, অ্যালুমিনা ইত্যাদি। এই কাঁচামালগুলোকে আমরা ডিজিটাল ওয়েট বক্সের মাধ্যমে ওজন করি। ওজন করার পরে আমরা সে ওজনকৃত কাঁচামালকে বল মিলের সাহায্যে গ্রাইন্ডিং প্রক্রিয়া সম্পূর্ণ করে তরল স্লারি প্রস্তুত করি। এই স্লিপ যখন আমরা বল মিল থেকে আনলোড করে ব্লাঞ্জারের মধ্যে রাখি, সেই ব্লাঞ্জার স্লিপের মধ্যে সাধারণত দুই ধরনের অপদ্রব্য থাকে। একটি হলো দৃশ্যমান অপদ্রব্য আর একটি অদৃশ্যমান অপদ্রব্য। দৃশ্যমান অপদ্রব্য দূর করার জন্য আমরা ভাইব্রেটিং স্ক্রিনিং প্রক্রিয়া অবলম্বন করি এবং অদৃশ্য অপদ্রব্যের মধ্যে যেমন আয়রনকে আমরা দূর করার জন্য ম্যাগনেটিক সেপারেটর প্রক্রিয়া অবলম্বন করি। এই দৃশ্যমান এবং অদৃশ্যমান অপদ্রব্যগুলোকে দূর করার পরে আমরা স্লিপগুলোকে সেকেন্ডারি ব্লাঞ্জারে স্থানান্তর করি। এই সেকেন্ডারি ব্লাঞ্জার থেকে স্লিপগুলোকে সাধারণত নিউমেটিক পাম্পের সাহায্যে আমরা স্প্রে ড্রায়ারের সাহায্যে গ্রানুলেশন পাউডার তৈরি করি। অর্থাৎ স্প্রে ড্রায়ারের মধ্যে পূর্ব থেকে তাপমাত্রা বিরাজমান থাকার কারণে তরল স্লিপ স্প্রে ড্রায়ারের মধ্যে প্রবেশ করার সাথে সাথে সেটা পাউডারে পরিণত হয়। এই পাউডারগুলো সাধারণত দলা পাকে যায়। এই দলা পাকানোর পাউডারগুলোকে আমরা সাধারণত গ্রানুলেশন পাউডার বলি। এই গ্রানুলেশন পাউডারগুলোকে আমরা পরবর্তীতে প্রেসিং প্রসেসে ইলেকট্রিক্যাল ইনসুলেটর তৈরি করে থাকি।
ইলেকট্রিক্যাল ইনসুলেটর তৈরি হওয়ার পরে, আকার দেওয়ার পরে আমরা সেই দ্রব্যগুলোকে ড্রায়ারের সাহায্যে ড্রাইং সম্পন্ন করে থাকি। ড্রাইং করার পরে দ্রব্যগুলোকে ফিনিশিং করা হয়, অর্থাৎ অমসৃণ অংশগুলোকে মসৃণকরণ করা হয়। এরপর সেই দ্রব্যটাকে গ্রেন স্ট্রেন্থ বৃদ্ধি করার জন্য এবং গ্লেজ শোষণ করার মতো যথেষ্ট শক্ত প্রাপ্ত হওয়ার জন্য আমরা সাধারণত বিস্কিট ফায়ারিং করে থাকি। প্রায় 750 থেকে 850 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা এই বিস্কিট ফায়ারিং সম্পন্ন করে থাকি। এরপরে আমরা সেই প্রোডাক্টের মধ্যে গ্লেজিং করে থাকি। আমরা জিগারিং প্রসেসে মূলত যেভাবে গ্লেজ প্রক্রিয়া সম্পন্ন করি, এখানেও সেই প্রক্রিয়া গ্লেজ সম্পন্ন করা, অর্থাৎ ডিপিং প্রসেসে করা হয়, আবার কিছু কিছু জায়গায় আমরা স্প্রিং প্রসেসে গ্লেজ করে থাকি। এখন এই গ্লেজটাকে দ্রব্যের পৃষ্ঠে স্থায়ীভাবে আটকানোর জন্য আমরা সাধারণত গ্লোজ ফায়ারিং করি। টানেল অথবা শাটেল প্লিনে প্রায় 1250 থেকে 1450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 22 থেকে 24 ঘন্টার ফায়ারিং সার্কেলে আমরা সাধারণত দ্রব্যগুলোকে গ্লোজ ফায়ারিং করে থাকি। দ্রব্য গ্লেজ ফায়ারিং করার পর সে দ্রব্যগুলো আমরা ইনস্পেকশন করি, অর্থাৎ ভালো মন্দ গ্রেডিং সম্পন্ন করি। সম্পন্ন করার পরে যে প্রোডাক্টগুলোকে পুনরায় ব্যবহার উপযোগী করা যায়, অর্থাৎ বি গ্রেড প্রোডাক্ট, সেগুলিকে আমরা বিভিন্ন ধরনের রিওয়ার্কিং করে পুনরায় সেগুলিকে আমরা ফায়ারিং করে ব্যবহার উপযোগীকরণ করতে পারি। দ্রব্য ব্যবহার উপযোগী হওয়ার পরে সেগুলিকে ওয়ার হাউসে নিয়ে কাস্টমার ডিমান্ড অনুযায়ী প্যাকেটজাতকরণ করা হয়। প্যাকেট করার পরে আমরা সেই দ্রব্যগুলোকে বাজারজাতকরণ করে থাকি। ইলেকট্রিক্যাল পোর্সিলেন ইনসুলেটর ড্রাইং, গ্লেজ এবং ফায়ারিং প্রক্রিয়া বর্ণনা করুন। অর্থাৎ আমরা কিভাবে ড্রাইং করি, একটা নির্দিষ্ট তাপমাত্রায় আমরা ড্রায়ারের সাহায্যে প্রায় 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ড্রাইং করি। ড্রাইং করার ফলে দ্রব্য হতে আমার ভৌতিক পানি অপসারিত হয়ে যায়। এরপর সেই দ্রব্যটাকে আমরা ডিপিং প্রসেসে গ্লেজিং প্রক্রিয়া সম্পন্ন করে থাকি। তবে আউটলাইন ডায়ামিটারের টপ এবং বটমে অনেক সময় আমি স্প্রিং প্রসেসে গ্লেজ প্রক্রিয়া সম্পন্ন করে থাকি। আমরা ইনসুলেটরকে সাধারণত শাটেল অথবা টানেল ক্লিনে একটা নির্দিষ্ট তাপে, অর্থাৎ প্রোডাক্টের ধরন অনুযায়ী নির্দিষ্ট তাপমাত্রা নির্ধারণ করা হয়। তারপর দ্রব্যটা আমরা ফায়ারিং সম্পন্ন করে থাকি। সাধারণত ডিজেল এবং প্রোপেন গ্যাসের সাহায্যে আমরা ফায়ারিং প্রক্রিয়াটা সম্পন্ন করে থাকি। প্রায় 24 ঘন্টার সময় আমরা টানেল ক্লিনের দ্রব্যগুলোকে ফায়ারিং করে সম্পন্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই পাঠদান শেষে যে বিষয় জানতে পারলাম তা হলো যে ইলেকট্রিক্যাল ইনসুলেটর আমরা কিভাবে তৈরি করি, সেই পদ্ধতিগুলোর নাম জেনেছি। জিগারিং প্রসেসে কিভাবে দ্রব্য তৈরি করা হয় সেটা জানতে পেরেছি এবং তার প্রক্রিয়া কলাকৌশল সম্বন্ধে এখানে আমরা জেনেছি। প্রেসিং প্রসেসে কিভাবে একটি ইলেকট্রিক্যাল পোর্সিলেন ইনসুলেটর তৈরি করা হয় সে সম্বন্ধে জেনেছি। আশা করি তোমরা উপকৃত হয়েছ। এই বিষয়ের উপর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারবে এবং আমার সাথে মোবাইল অথবা ইমেলের সাহায্যে প্রশ্ন করতে পারবে। আশা করি তোমরা উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ক্লাসের আমাদের পাঠ্যসূচি হলো স্যানিটারি ওয়্যার। আমরা আগামী ক্লাসে স্যানিটারি ওয়্যারের উপরে বিস্তারিত জানার চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। এই করোনা ভাইরাসের মহামারীতে তোমরা সকলে নিজ গৃহে অবস্থান করবে, বয়োজ্যেষ্ঠদের নিরাপদে রাখবে, অপ্রয়োজনে ঘর হতে বের হবে না, প্রয়োজনে ঘর হতে বের হলে মাস্ক ব্যবহার করবে এবং বাইরে থেকে বাসায় আসার পরে ভালো করে হ্যান্ড স্যানিটাইজার এবং সাবান দিয়ে 20 সেকেন্ড হাত ধুতে করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতো আমি এখানেই ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।